মাই ডিয়ার অ্যাসপিরান্টস, যারা হিস্ট্রি বিষয়ে এসএলএসটি দিতে চলেছ 9, 10 অথবা 11, 12-এর জন্যে, তো তারা নিশ্চয়ই প্রিপারেশান নিচ্ছ, খুব ভালোভাবেই নিচ্ছ, বিভিন্ন বই ফলো করছো। তাদের জন্যে কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি দিতে চাই। সেটা হচ্ছে, এই টিপসটা আমি শেয়ার করছি আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা দিয়ে। সেটা আমার নেট সেট হিস্ট্রি বিষয়ে, যেটা অবশ্যই আমি ক্র্যাক করেছি। এটা এই জন্যই বলছি, তোমাদের আমার নিজের সম্পর্কে বলার জন্য নয়, জাস্ট তোমাদের মোটিভেট করার জন্যে যে এটা সম্ভব হয়েছে। এবং আমার সিভিল সার্ভিসের প্রিপারেশনের সময়ও হিস্ট্রির প্রতি আমার একটা অ্যাট্রাকশন জন্মে, যার কারণে এই বিষয়টা নিয়ে আমি পরবর্তীকালে ডক্টরেটও করেছি। তো যারা প্রিপারেশন নিতে চলেছ তাদের জন্যে কয়েকটা টিপস এ প্রসঙ্গে শেয়ার করি, যাতে তোমাদের উপকারে লাগে। বিষয়টা হচ্ছে, কোন কোন বই তোমরা নিশ্চয়ই বই সিলেকশন করেছো, পাশাপাশি এই যে শেষ যে মাসটা আছে, এই মাসটাই তোমরা মেন যে বিষয়গুলো করবে সেটাই শেয়ার করছি। বিষয়টা হচ্ছে যে ইন্ডিয়ান হিস্ট্রির জন্যে ছায়া প্রকাশনীর একটা বই আছে, সেটা খুব সংক্ষেপেই পয়েন্ট পয়েন্ট করে বইটা দেওয়া আছে, সেই বইটা তোমরা ফলো করতে পারো। তুলসী প্রকাশনীর একটা বই আছে, এটা WBCS এর জন্য, যেটা দেখবে যে তোমাদের অনেকটা কাজে লাগবে ইন্ডিয়ান হিস্ট্রির জন্য। এই দুখানা বই আমার মনে হয় শর্ট টাইমের জন্য ফলো করা ভালো। এরপর জিকে টুডে বলে একটা সাইট আছে, যেটা তোমরা গুগলে পাবে। সেখানে অনেক MCQ কোশ্চেন দেওয়া থাকে। সেটা বিভিন্ন স্টেট PCS, তারপরে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এবং আদার্স যে সমস্ত এক্সাম আছে, সেই সব এক্সামে যে প্রশ্নগুলো পড়েছে ইতিপূর্বে, সেইগুলো কিন্তু সেখানে আছে, সেইগুলো ফলো করবে। এবং ইউরোপিয়ান হিস্ট্রির জন্যে বিক্রম সর্দারের একটা বই কম্পিটিটিভের জন্য বইটা বের করেছে, বইটা দেখেছি, খুব ভালো বই, সেটা ফলো করো। এবং আমার মনে হয় ইতিপূর্বে তোমরা তো অলরেডি প্রিপারেশন নিচ্ছ, বিভিন্ন মাদার বুক আছে যেগুলো তোমরা পড়াশোনা করছো, পাশাপাশি এই বইগুলো তোমরা ফলো করো। এছাড়া ইতিহাসের তোমার পারুল প্রকাশনীর MCQ কিছু বেরিয়েছে, সেইগুলো সেটাকে প্র্যাকটিস করো। এটাই আমার বলার মূলত। এবং আরেকটু ভালোভাবে যদি তুমি প্রিপারেশন নিতে চাও, যাতে কোনো রকম কোশ্চেনই যাতে ছুটবে না এরকম মনে হয়, ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে যে বইটা আছে সেটা হলো কৃষ্ণা রেড্ডির একটা বই আছে, সেখানে MCQ আছে, শর্ট MCQ গুলো সেখান থেকে প্র্যাকটিস করতে পারো। আমি মোটামুটি বলতে পারি, এইগুলো যদি করো 60খানা কোশ্চেনের মধ্যে তুমি বেশ কটা, মানে অনেকটাই, ম্যাক্সিমামটা কভার হয়ে যাবে। আর যেটা যদি আরেকটু ভালো প্রিপারেশন নিতে চাও, তবে আমি বলবো যে NCERTর যে বই আছে, সেটা 9, 10 বলো বা নিচু ক্লাসের যে বইগুলো আছে NCERTর হিস্ট্রি বিষয়টা, সেই বইগুলো একটু ফলো করতে পারো। এই হচ্ছে মোটামুটি বিষয়। এগুলো ফলো করলে তুমি দেখবে যে পরীক্ষা তোমার ভালো হচ্ছে। আর একটা বিষয় আনঅফিসিয়ালি বলছি, সেটা যে এটা ABCD যে কোনো অপশানই ঠিক হতে পারে। দেখা গেল কোনো একটা, যেহেতু নেগেটিভ মার্কিং নেই, কোনো একটা কোশ্চেন তুমি পাচ্ছ না, তাহলে দেখবে যে একদম ছেড়ে না আসার থেকে সেক্ষেত্রে ম্যাক্সিমাম কোশ্চেনগুলি দেখবে যে আমরা দেখি অপশান B এবং অপশান C, এটা হওয়ার প্রবাবিলিটি অনেকটাই বেশি থাকে। তাহলে একদমই পাচ্ছ না, সেক্ষেত্রে অপশান B অথবা অপশান C কোনো একটা তুমি সিলেক্ট করতে পারো। এটা হচ্ছে একদম টাপারের থেকে এইটুকু তো করে আসা যায়। এই একটা বিষয় গেল। পাশাপাশি আরেকটু বলবো যে বিভিন্ন রকম যে তোমার এক্সাম হয়েছে ইতিপূর্বে, তার প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো, সেইগুলো একটু দেখবে।
কিভাবে পড়বে? তুমি এমসিকিউ গুলো প্র্যাকটিস করো, সেই অপশন দেখে যেগুলো পাচ্ছ না সেই রিলেটেড কোশ্চেনগুলো তুমি সার্চ করো, বই সার্চ করো, দেখবে অনেকটাই লাভ হচ্ছে এটা। আর আমি পৃথক ভিডিও বিভিন্ন রকম তোমার এখানে করব, কয়েকটা যখন সময় পাবো সে ভিডিও করব। যেমন তোমরা ধরো আজকের আলোচনা আমি হরপ্পা সভ্যতা থেকে আমি একটু আলোচনা রাখছি। হরপ্পা সভ্যতার এইখান থেকে যে প্রশ্নগুলো আসার মতো তুমি নিশ্চয়ই পড়েছো, তারপরেও কয়েকটা কোশ্চেন ধরো। যেমন আমি যদি একটা কোশ্চেন বলি এখানে, তোমাদের জানা থাকলে দেখবে কোনটা জানা আছে বা কোনটা জানা নেই, সেই বিষয়গুলো তোমরা একটু মিলিয়ে নিতে পারো। যদিও তোমাদের সময় অল্প, মিলিয়ে নেওয়া বলতে গেলে আমি দ্যাট মিনস কি বলছি, যদি কোশ্চেন করা হয় তোমাকে যে এমন একটা হরপ্পান সাইটের নাম করো যে সাইটটার সিটাডেল এবং তোমার লোয়ার টাউন অবশ্যই আছে, সিটাডেল এবং লোয়ার এরিয়া, কিন্তু সেই সিটাডেলটা কি দিয়ে ঘেরা? ইট দিয়ে ঘেরা, এবং লোয়ার টাউন যেটা সেটাও ইট দিয়ে ঘেরা। তো এইরকম যদি কোনো সাইট হয় তাহলে সেটা উত্তর হবে কালীবঙ্গান। আর যদি সিটাডেলটা তোমার পাথর দিয়ে ঘেরা হয় তাহলে সেটা কিন্তু লোথাল। কোন সাইটে কলেজের অস্তিত্ব পাওয়া গেছে সেটা অবশ্যই মহেঞ্জোদারো। সাইনবোর্ড কোথায় পাওয়া গেছে? ধোলাভিরা। সিন্ধু সভ্যতার যে লিপি, সেই লিপিটা কোন ভাবে লেখা হয়? প্রথম লাইন হচ্ছে ডান দিক থেকে বাঁ দিক, পরেরটা বাঁ দিক থেকে ডান দিক, অর্থাৎ জিগজ্যাগ পদ্ধতিতে, যেটাকে বলা হয় বুস্ট্রোফেডন। এখন মিশরের যেটা ছিল সেটা ছিল হায়ারোগ্লিফস। তো বুস্ট্রোফেডনের সাথে হায়ারোগ্লিফসের একটা মিল হচ্ছে, সেই দুই ক্ষেত্রে কিন্তু এখানে সিম্বল ইউজ করা হতো। এবং হরপ্পা সভ্যতায় যে লিপি, তাতে কোন সিম্বলটা সব থেকে বেশি আছে? না, তো মাছের সিম্বলটা সব থেকে বেশি আছে। এই হরপ্পার লিপি একজন পাঠোদ্ধার করতে পেরেছে এটা দাবি করে, কিন্তু অনেকেই সেটাকে মান্যতা দেয়নি। সেটা হচ্ছে S.R. রাও। ফাদার হোরেস বলে একজন আছে, তিনিও নাকি এই সিন্ধু লিপি কিছুটা পাঠোদ্ধার করেছেন, একথা বলা হয়। তো আলটিমেটলি বলা হয় যে সিন্ধু সভ্যতার লিপির পাঠোদ্ধার আজও সম্ভব হয়নি। তারপরে যদি তোমাকে কোশ্চেন করা হয় এখান থেকে যে ব্রোঞ্জ ড্যান্সিং গার্ল কোথায় পাওয়া গেছে, সেটা মহেঞ্জোদারো। দুটো রয়ে 6টা শস্যাগার, সেটা কোথায় পাওয়া গেছে? হরপ্পা। আর সিমেট্রি, এইচ সিমেট্রি, এগুলো কোথায় পাওয়া গেছে? হরপ্পা। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। যদি তোমাকে বলা হয় বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারো। গ্রেট গ্রানারি কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারো। আর একটা কোশ্চেন হয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হরপ্পা থেকে যে খনন কার্যের ফলে যে ইটগুলো পাওয়া গেছে, সেই ইটগুলো কোন কাজে ব্যবহার করা হয়েছে? অ্যাকচুয়ালি ইটগুলো ইস্টার্ন রেলওয়ে আমি বলবো না, মানে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে, ইস্টার্ন রেলওয়ে বললে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে, তারা কিন্তু তোমার লাহোর টু করাচি যে রেল লাইন, সেই রেল লাইনে কিন্তু ইটগুলো ব্যবহার করেছিল সেই সময়। হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? অবশ্যই রাভি বা ইরাবতী নদীর বাম তীরে। মহেঞ্জোদারো সিন্ধু নদীর ডান তীরে। দুটোই কিন্তু এখন পাকিস্তানে, বর্তমান পাকিস্তানে, তখন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে ছিল। এরপর হরপ্পা সভ্যতা তো একটা নগরকেন্দ্রিক সভ্যতা আমরা জানি, কিন্তু হঠাৎ তো একটা নগরকেন্দ্রিক সভ্যতা আসে না। তাহলে তার আগে একটা গ্রাম্য সভ্যতা ছিল। হরপ্পা সভ্যতার আমরা বলি যে পূর্বসূরি, সেটা কিন্তু মেহেরগড় সভ্যতা, যেটা একটা গ্রাম কেন্দ্রিক সভ্যতা, যেটা 7000 বিসি, অর্থাৎ 7000 খ্রিস্টপূর্বাব্দে তার সময়কাল ধরা হয়। হরপ্পার সভ্যতার ম্যাচিওর হরপ্পা যেটা, সেটা ধরা হয় সাধারণত 2300 থেকে 1750 বিসি, অর্থাৎ তার অনেক পূর্বেই মেহেরগড় সভ্যতা
অস্তিত্ব ছিল, যেটা ছিল গ্রামীণ সভ্যতা এবং কৃষিভিত্তিক সভ্যতা। এবং মেহেরগড় সভ্যতা নিওলিথিক পিরিয়ড অর্থাৎ নব্য প্রস্তর যুগের একটা সভ্যতা ধরা হয়, এটাও কোশ্চেন হতে পারে। তাহলে হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা ধরা হবে? এটা তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা ধরা হবে হরপ্পা সভ্যতাকে। আর তোমার ধানের যে অস্তিত্ব সেটা কোথায় পাওয়া গেছে? সেটা রংপুর এবং লোথালে, ডকইয়ার্ড লোথাল। কালীবঙ্গানের অর্থ ব্ল্যাক ব্যাঙ্গেলস। মহেঞ্জোদারো মাউন্ট অফ ডেড। এইগুলো কিন্তু কোশ্চেন। মহেঞ্জোদারো সভ্যতা কিন্তু অ্যাকচুয়ালি ধরা হয় যে আর্যদের আক্রমণে এই সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আর ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে এখানে তোমার ধরো হরপ্পা গেল, হ্যাঁ হরপ্পা তোমার সভ্যতার এমন একটা সাইট, আচ্ছা সাইট নিয়ে বলতে গিয়ে একটা বিষয় বলতে হয়, সেটা হচ্ছে উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমে এর যে বিস্তার। সর্ব উত্তরে ধরা হয় সেটা ভারতের ক্ষেত্রে যদি মানে বর্তমানে এটা বলা হচ্ছে কাশ্মীরের, সেটা মান্দা, দক্ষিণের মহারাষ্ট্রের দাইমাবাদ, পূর্বে উত্তরপ্রদেশে আলমগীরপুর এবং পশ্চিমে ইরান বর্ডার যেটা সুক্তাজেন্দার। অনেক সময় আরো উত্তরে, অনেক উত্তরে সেটা সর্তু ঘাই যেটা আফগানিস্তানে আছে, এটাকেও নর্দার্ন মোস্ট পয়েন্ট কিন্তু ধরা হয়। তো যাই হোক, এই যে হরপ্পার যে সাইট গুলো কম বেশি 1500 খানা সাইট এখানে আবিষ্কার হয়েছে বিভিন্ন টাইমে। তো এই সাইট গুলো যদি আমরা জিওমেট্রিক প্যাটার্নে ফেলি তাহলে কিন্তু এখানে কোশ্চেন পড়ে কোন প্যাটার্নে আসবে। এটা কিন্তু ট্রায়াঙ্গেল আসবে, অর্থাৎ ত্রিভুজাকার। সুতরাং এটাও একটা ইম্পর্টেন্ট জায়গা এখানে। আর সিন্ধু সভ্যতার অধিবাসী যারা, তারা অবশ্যই লোহার ব্যবহার জানতো না, ঘোড়ার ব্যবহারও জানতো না। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট আছে। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট এখানে, আরো কিছু বিষয় ছুটে গেল কি দেখা যাক, সেটা হ্যাঁ, হরপ্পার যে শস্যাগার সেটাকে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে কে তুলনা করেছেন? এটা কিন্তু ঐতিহাসিক এল ব্যাসাম। হ্যাঁ, মেহেরগড় সভ্যতা যেটা ফ্রাসোয়া জারিজ এবং মিডো তারা আবিষ্কার করেছিলেন, সেটা কিন্তু 1974 সালে। তার অনেক পূর্বেই কিন্তু আবিষ্কার হয়েছে হরপ্পা সভ্যতা, যেটা হরপ্পা আবিষ্কার করেছে দয়ারাম সাহানি, তোমরা জানো, মহেঞ্জোদারো রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। হরপ্পা 1921, মহেঞ্জোদারো 1922। আর 1974 সালে সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা। এরপর যে আমাদের এটাও জানি যে সিন্ধু সভ্যতার যে পুজোর যে ব্যাপারটা, তার প্রচলন ছিল কিনা অনেকেই মানে সে বিষয়ে সন্দিহান। তবুও ওখানে আদি শিব অর্থাৎ পশুপতি শিব যে ব্যাপারটা, সেই বিষয়টাকে চিহ্নিত করেছেন কে না, তো ঐতিহাসিক স্যার জন মার্শাল। এই ঐতিহাসিক জন মার্শালের এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এখানে। আর এই সময় মনে পড়ছে না, আরো ইম্পর্টেন্ট তো অবশ্যই আছে। হ্যাঁ, সিন্ধু সভ্যতার সমসাময়িক সভ্যতাগুলো কোনগুলো? ওখানে ইরাকে যেটা, সেটা মেসোপটেমিয়া সভ্যতা। তারপরে তোমার মিশরের যে সভ্যতা, মিশরীয় সভ্যতা আছে, চাইনিজ সিভিলাইজেশন আছে, এগুলো সমসাময়িক। মেসোপটেমিয়ার সঙ্গে হরপ্পার ব্যবসা বাণিজ্যের আদান প্রদান ছিল, এটা জানি। শিলমোহরগুলো কি দিয়ে তৈরি ছিল? শিলগুলো স্টিয়াটাইট, এটা পড়ে যে শিলগুলো কি দিয়ে তৈরি ছিল, স্টিয়াটাইট দিয়ে। আর তোমার এখানে গুরুত্বপূর্ণ আর বিষয় হচ্ছে বুরজাহাম, যেটা কাশ্মীরের। বুরজাহামে কিন্তু তোমার মানুষ এবং কুকুরের একসঙ্গে কবর, সেটা দেখা গিয়েছে। এবং প্রি হরপ্পান কিছু জায়গা আছে, যেমন অতিরামপাক্কাম চেন্নাইয়ের কাছে, সেটা কিন্তু আবিষ্কার হয়েছে। অনন্তনাগ কাশ্মীরের, শিবালিকের
পাদদেশে তোমার নর্মদা নর্মদা ভ্যালিতে, সেখানেও কিন্তু ফসিল পাওয়া গেছে। এই জায়গাগুলো দেখবে। রামাপিথেকাস, শিবাপিথেকাস, একটু ডিপের কোশ্চেন এই জায়গাগুলো। আর এই মোটামুটি হরপ্পা থেকে যে খুব বেশি কোশ্চেন আসবে তা না, খুব অল্পই কোশ্চেন আসবে। এবং তোমরা দেখবে যে সাধারণত প্রাচীন যুগ থেকে কোশ্চেন একটু কমই আসছে। তবু তোমরা নিজে থেকে পড়ো। আমার যেটুকু মনে হবে যে ইম্পর্টেন্ট কিছু পাচ্ছি, সেটা আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তোমরা সকলে ভালো থাকবে, ধন্যবাদ। নেক্সট দিন অবশ্যই হরপ্পা হলো, এরপর বেদিক সিভিলাইজেশন থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি তোমাদের অবশ্যই শেয়ার করব। যদি তোমাদের কোনো কাজে লাগে ভালোই হবে বিষয়টা। ধন্যবাদ।